UAE থেকে $5 বিলিয়ন বড় বিনিয়োগ। এই বিনিয়োগে কোন কোন সেক্টর বা কোন স্টক বুম হতে পারে বা মার্কেট সেখান থেকে ঘুরে যেতে পারে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। ইউনাইটেড আরব এমিরেটস কিছুদিন আগে আবুধাবিতে যে চুক্তি হয়েছিল আমাদের প্রাইম মিনিস্টারের প্রেজেন্সে, সেখান থেকে $5 বিলিয়ন একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তিটি নিউজটা বেরিয়েছে এবং কোন সেক্টর এবং কোন স্টক সেগুলি এখানে বলা হবে, সেগুলি আলোচনা হবে। নমস্কার, বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। প্রথমে আপনাদের যেটা দেখানো সেটা হচ্ছে যে বলছি যে আজকে সকালে একটা শর্টস দিয়েছিলাম, নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন, ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে। সেখানে বলে দিয়েছিলাম যে সকালে মার্কেট পজিটিভ থাকবে, একটু বেশ মোটামুটি বাড়বে, তারপর আবার ধীরে ধীরে মার্কেট নেগেটিভ হয়ে যাবে। সে পুরো কথাটা নিশ্চয়ই আপনারা মিলিয়ে নিয়েছেন। যাই হোক, শর্টসে মোটামুটি সকালের দিকে একটা বলে দিই, একটা টোটাল প্রোফর্মা বানিয়ে দিই যে আজকের মার্কেট কীরকম কী হতে পারে, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট মোটামুটিভাবে 46 পয়েন্ট মাইনাসে নিফটি বন্ধ হলো। ব্যাঙ্ক নিফটি সেখানে অনেকটাই নিচে বন্ধ হয়েছে। ব্যাঙ্ক নিফটি 200 পয়েন্টেরও নিচে। যাই হোক, এখন সেন্সেক্স 160 পয়েন্ট নিচে। ওয়ার্ল্ড মার্কেটের মেজর ইন্ডিসেসের মধ্যে এখন ইউরোপিয়ান মার্কেট চলছে, 3টি মার্কেটই কিন্তু নেগেটিভে আছে। সেটা এক নজরে আমরা একটু দেখে নিতে পারি। এখান থেকে দেখুন, 139 পয়েন্ট মাইনাস, 358 পয়েন্ট মাইনাস, 85 পয়েন্ট মাইনাস এফটিএসি, ড্যাক্স, ইউরোস্টক্স। তো এখানে দেখতে পাওয়া গেল ইউরোপিয়ান ইন্ডিসেস 3টেই নেগেটিভ। গতকাল রাতে আমেরিকান ইন্ডিসেস বন্ধ হয়েছে, তাতে করে 3টি মার্কেটই পজিটিভে ছিল। এটা এখন রাত্রিতে খুলবে, আজকে এখনও খুলেনি। এবার যদি আমরা একটু এশিয়া স্পেসিফিকটা দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি হ্যাংসেং প্রচুর পড়ে গেছে, 426 পয়েন্ট মাইনাস, AXX 9 পয়েন্ট মাইনাস, নিফটি তো 46 পয়েন্ট মাইনাস। ইন্ডেক্স ফিউচার যদি আমরা দেখে নিই, ইন্ডেক্স ফিউচারে কী পাচ্ছি, দেখা যাচ্ছে এফটিএসি যেটা ফিউচারে, প্রত্যেকটি ইন্ডেক্সই কিন্তু এখন মাইনাসে চলছে এবং সবথেকে উল্লেখযোগ্য নিকি কিন্তু প্রচুর মাইনাস হয়ে গেছে, 1000 পয়েন্টের বেশি মাইনাস। ডাউ 242 পয়েন্ট মাইনাস, S&P 62, ড্যাক্স 368, এফটিএসি 140। অর্থাৎ দেখা যাচ্ছে যে যেটা আমরা ইন্ডেক্স ফিউচার বলি সেখানে প্রত্যেকটি মাইনাস হয়ে গেছে। এটা একটু আপনারা দেখে নেবেন। এবার আমরা চলে আসি যে নিউজটি, যেটা $5 বিলিয়ন যে চুক্তি, সেই নিউজটাতে আমরা চলে আসি। এই নিউজে আমরা দেখতে পাচ্ছি যে $5 বিলিয়ন একটা বড় বিনিয়োগ ভারতের কোন সেক্টর বদলে যেতে পারে। এখান থেকে আমরা যে বড় খবরটা পেয়েছি, এই বিনিয়োগটা ভারতের জন্য একটা বেশ বড় গুরুত্বপূর্ণ বিনিয়োগ এবং কোন সেক্টর সবচেয়ে বেশি লাভবান হতে পারে সেটা এখানে দেখানো হবে। স্টক মার্কেটের প্রভাব কী হতে পারে সেটাও দেখানো হবে। তো অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে এফডিআই, দ্যাট ইজ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটা আমাদের ভারতের অর্থনীতির জন্য বড় গুরুত্বপূর্ণ। এই যে এফডিআইয়ের ইনভেস্টমেন্ট $5 বিলিয়ন, এটা এখানে কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি এরকম ইনভেস্টমেন্ট আসলে নতুন প্রজেক্ট শুরু হচ্ছে, কর্মসংস্থান বাড়ছে, ব্যাঙ্কিং সেক্টরের লিকুইডিটি বাড়ছে, ইনফ্রাস্ট্রাকচারে উন্নত হচ্ছে, ফরেন ইনভেস্টারদের কনফিডেন্স আরও বেশি বড় শক্তিশালী হচ্ছে। তো এই ইউএইর মতো শক্তিশালী অর্থনীতি দেশে বিনিয়োগ ভারতের গ্লোবাল ইমেজও আরও উন্নত করবে। তো এই যে নিউজগুলি আমরা দেখতে পাচ্ছি, এই নিউজগুলি থেকে আমরা সবগুলি পজিটিভ কিছু পাচ্ছি। স্টক মার্কেটের কী প্রভাব পড়তে পারে, এটা সবথেকে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে স্টক মার্কেটের একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে ব্যাঙ্কিং সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার, এবং এখানে আরবিএল ব্যাংকের কথা বলা হচ্ছে। ফিনান্সিয়াল সেক্টরে ফরেন ইনভেস্টমেন্ট বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে মনে রাখতে হবে এটা কিন্তু শর্ট টার্মের জন্য নয়, এটা কিন্তু লং টার্ম ইম্প্যাক্ট হবে। এছাড়া আরও বিশ্লেষকরা, অ্যানালিস্টরা বলতে যাচ্ছেন এখানে আরও বেশি কিছু ইনভেস্টমেন্ট আসতে পারে বা এগুলি এফেক্ট করতে পারে, দ্যাট ইজ পোর্টস, রিনিউয়েবল এনার্জি, ডিফেন্স, ম্যানুফ্যাকচারিং, ডিজিটাল ফিন্যান্স এবং লজিস্টিক। এই সেক্টরগুলিতে একটা ভালো একটা প্রভাব বিস্তার হবে এবং ইনভেস্টমেন্টও আসবে। আসলে ইউএই ভারতের সঙ্গে যে $5 বিলিয়ন চুক্তিটা করেছে, এটা মেইনলি ফর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস, আরবিএল ব্যাংক এবং সম্মান ক্যাপিটাল,
এদের উপর জোর দিচ্ছে। এটা একটা এডুকেশনাল চ্যানেল, সেখান থেকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, এটা খেয়াল রাখবেন। যাই হোক, এর মধ্যে এনার্জি কোঅপারেশন, ডিফেন্স পার্টনারশিপ, স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ, গ্যাস সাপ্লাই এগ্রিমেন্ট, এগুলি বেশ ভালো হবে। তো এখানে সব জিনিসগুলি আমি আপনাদের বললাম মোটামুটিভাবে। এই বিনিয়োগ যেটা ভারতীয় ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের উপর, আরবিএল ব্যাংক এবং সম্মান ক্যাপিটালের মতো গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলিতে একটা ভালো এফেক্ট আনতে পারে। এবার আপনাদের যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেগুলো নিয়ে আমি কিছুটা আলোচনা করে দেবো। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দেন আপনারা কমেন্ট দেবেন। সেই কমেন্ট দেওয়ার আগে আপনারা জানেন 7th জুন যে ব্যাচ শুরু হচ্ছে, আর বেশি সিট নেই। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। 7 জুন একটি অফলাইন ব্যাচ শুরু হচ্ছে এবং 17 জুন একটি অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। 7 জুন রবিবার যে ক্লাস শুরু হচ্ছে সেটা 10টা থেকে 11:30 একটি ক্লাস হবে, তারপর 15 মিনিট ব্রেক থাকবে, তারপর আবার একটি ক্লাস হবে 1.5 ঘন্টা। এভাবে 10টা থেকে 1:30 অবধি ক্লাস চলবে। এখানে কি শেখানো হয়? ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স। শুধু তাই নয়, এখানে 3টি কোর্স একসাথে শেখানো হবে বেসিক টু অ্যাডভান্স লেভেলে। সেই 3টি কোর্স কী কী? একটা হচ্ছে ফিউচার অ্যান্ড অপশন, যেটির উপর আমরা বেশি জোর দিই। 2 নম্বর হচ্ছে সুইং ট্রেড, 3 নম্বর হচ্ছে ইন্ট্রাডে ট্রেড। এই 3টি কোর্স একসাথেই শেখানো হবে বেসিক টু অ্যাডভান্স লেভেলে A to Z। তো এইরকম কোর্সে যারা ইন্টারেস্টেড তারা 7 জুন ব্যাচের জন্য যোগাযোগ করতে পারেন বা 17 জুন অনলাইনে ব্যাচের জন্য যোগাযোগ করবেন। আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্টগুলো দিয়েছেন, পুতুল বিশ্বাস জানতে চেয়েছেন বাজাজ কোম্পানির প্রত্যেকটা শেয়ার এর দাম বেশি, কিন্তু বাজাজ হাউসিং ফিন্যান্সের দাম এত কম কেন? জানি না। বাজাজ হাউসিং ফিন্যান্স আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রমোটার স্টেক একদিনে 2% যেদিন ডিক্লেয়ার করে সেদিনই স্টকটা প্রায় 15%, 17% কি আরও বেশি, যতটুকু আমার মনে পড়েছে বললাম, একদিনেই এটা প্রচুর পড়ে গেছিলো ডিউ টু 2% স্টেক রিডিউস বাই প্রমোটার। কার্তিক রানা জানতে চেয়েছেন জিআরসি সাপোর্ট কীরকম আছে। 5 তারিখে যে ভিডিওটা দেওয়া ছিল সেখানে সেই ভিডিওতে এটা বলে দিয়েছি। মোহাম্মদ আসাদুল জানতে চেয়েছেন বেদান্ত ডিমার্জ আইটেমগুলো কবে লিস্ট হবে। একটু ওয়েট করুন, ইমিডিয়েটলি লিস্ট হওয়ার সম্ভাবনা আছে। রাজেশ দেবনাথ জানতে চেয়েছেন এবি কর্সপিন ইন্ডিয়ার টার্গেট প্রাইস কত। টার্গেট প্রাইস এক্স্যাক্টলি এখন বলা যাবে না, অলরেডি মেল এসে গেছে সেবি থেকে যে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, টার্গেট প্রাইস বলা যাবে না। তবে এবি কর্সপিন প্রচুর নিচে এসে গেছে, দেখেছেন কয়েকদিন প্রচুর পড়ে গেছিলো এবং এটার একটা সাপোর্ট লেভেল আছে 213 মতো। সুরজিৎ দত্ত জানতে চেয়েছেন এনএইচপিসি 83 কেনা, এখন 79 চলছে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট থাকবে 74 এবং রেজিস্ট্যান্স 84। শেখ আসাদুল জানতে চেয়েছেন ক্যাস্ট্রল স্টকটি পারছে না কেন, 1 ইয়ার ওয়েট করব। ক্যাস্ট্রল স্টক তো অয়েল সেক্টরের স্টক, ভালো কোম্পানি, ওয়েট করুন, একটু ধৈর্য ধরুন, ঠিক বেড়ে যাবে। মোহাম্মদ আসারফুল জানতে চান এলিকন ইঞ্জিনিয়ারিং 521 কেনা, কততে সেল করব। কততে সেল করবো এটা ঠিক এক্স্যাক্টলি বলা যাবে না, তবুও আপনার যে জায়গায় কেনা আছে তার থেকে অনেক নিচে চলছে, একটু ওয়েট করুন। 500-র উপরে যখন আসবে তখন আমি আপনাকে মোটামুটি একটা পজিশন বলে দেবো। এখন ওয়েট করুন, 484 দাম নিচে আছে, 500-র উপরে গেলে এই কমেন্টটা দেবেন, বলে দেবো। রাজু ভৌমিক জানতে চেয়েছেন এসবিআই ও টাটা পাওয়ার এই মুহূর্তে বাই করা যায়। এসবিআই যদি 930-এর কাছাকাছি পান একটা ভালো লেভেল হবে, টাটা পাওয়ারও 374-এর কাছাকাছি যদি পান একটা ভালো লেভেল হবে। বিকাশ বসাক জানতে চান রেনবো চিলড্রেন মেডিকেয়ারের শর্ট টার্ম রেজিস্ট্যান্স কত হতে পারে। শর্ট টার্ম রেজিস্ট্যান্স হতে পারে 1377। মানস কুমার দাস জানতে চান কেপিআই গ্রিন তেজাস নেটওয়ার্ক কোন শেয়ারটা ভালো ফর লং টার্ম। তেজাস নেটওয়ার্ক লাস্ট যে 4th কোয়ার্টার রেজাল্ট সেটা অনেকটা খারাপ হয়েছে এবং কোম্পানি বেশ ভালো রকম লসে চলে যাচ্ছে, সেই তুলনায় কেপিআই গ্রিন একটু ভালো। স্বপন সাহা জানতে চান ডে নেটওয়ার্ক ফ্রেশ বাই করতে চাই, কততে নিলে ভালো হবে। 23-এর কাছাকাছি যদি পান। ইমন শাহ জানতে চান লিভারেজ কি, স্টকের লিভারেজ কত হতে পারে। এই কোশ্চেনটা ঠিক ক্লিয়ার নয়। লিভারেজ বলতে বোঝায় যে সুবিধা, 5,000 টাকা থাকলে 20,000 টাকার আমরা ট্রেড করতে পারি বা 25,000 ট্রেড করতে পারি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লিভারেজ পাওয়া যায়। আপনি কোন লিভারেজ বলছেন, স্টকের লিভারেজ বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন ঠিক ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। ট্রেডিং করতে গেলে একটা লিভারেজ পাওয়া যায় ইন্টারডেতে। বিশ্বজিৎ দাস জানতে চান সিডিএসএল কততে এখন বাই করা যেতে পারে। 1140-এর কাছাকাছি যদি পান দেখা যেতে পারে।
শুভ্রজিৎ জানতে চেয়েছেন সাইকিলিটি 37 কোণে কেরাল লং টার্ম টার্গেট কত হতে পারে? 57-এর কাছাকাছি গেলে নজর রাখুন। পূর্ণিমা ঘোষ জানতে চেয়েছেন ভোদাফোন আইডিয়ার টার্গেট কত হতে পারে? ওয়েট করুন, ভোদাফোন আইডিয়া ধীরে ধীরে বাড়বে। ইমাদ হাসান জানতে চেয়েছেন এইচডিএফসি ব্যাংকের স্টকে এখন ফ্রেশ এন্ট্রি নেওয়া যেতে পারে? হ্যাঁ, এখন যে জায়গায় আছে সেখানে একটু একটু করে নেওয়া যেতে পারে। 726-এর লেভেলটা যদি পান তাহলে বেশ ভালো হবে। সুভাষ প্রামাণিক জানতে চান এলআইসি হাউসিং ফিনান্স কি এখন বাই করা যাবে? সেটা আমি পরের ভিডিওতে বলে দেবো। এখন মোটামুটি এই কটা বাইরে ছিলাম, জানেন, আউট অফ স্টেশন, একটু আগেই কলকাতাতে এসেছি। যাই হোক, পরের ভিডিওতে যে কমেন্টগুলি আছে সেগুলি বলে দেবো। আপনারা আবার কমেন্ট দিতে থাকবেন, সেগুলি বলে দেবো। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। এবং যারা 7 জুন ও 17 জুনের ব্যাচে ক্লাস করতে চান, অফলাইন এবং অনলাইন, যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।